বেশ কয়েক মাস আগে আমি থাইরয়েড রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমরা মোটামুটিভাবে থাইরয়েডের অ্যানাটমি মানে থাইরয়েডটা কোথায় থাকে না থাকে সেটা আমরা বলেছিলাম এবং সেখানে থাইরয়েডের ডিজিজ নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম এবং সেটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিডিও রয়েছে এবং সেটা আপনারা ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তবে আজকে থাইরয়েডের একটা বিশেষ আলোচনা করব এবং সেটা অনেক দিন পরে এই টপিকে আবার নতুন করে আলোচনা করতে চাইছি। তবে আজকে ডিজিজগুলোর মধ্যে একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো থাইরয়েডের ইনফ্লামেশন। আমরা আগেই বলেছি ইনফ্লামেশন কি, ইনফ্লামেশন হলো প্রদাহ, ইনফেকশন নয়, ইনফেকশনটা সম্পূর্ণ আলাদা জিনিস, বাট ইনফ্লামেশন মানে হলো প্রদাহ। এই যেখানে আইটিস কথাটা যুক্ত রয়েছে সেটা মানে মেডিকেল সায়েন্সে ওই আইটিস যুক্ত থাকলে বুঝতে হবে ইনফ্লামেশন বা প্রদাহ। তো আজকে আমরা এই থাইরয়েডাইটিস নিয়ে আলোচনা করব, বাট এইখানে থাইরয়েডাইটিস আমরা 3 রকম থাইরয়েডাইটিসে আজকে ফোকাস করব। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। তো প্রথমে আমরা যে থাইরয়েডাইটিস নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাকারু হাশিমোটো 1912-এ, যিনি একজন জার্মান ডক্টর ছিলেন, তিনি এই হাশিমোটোস থাইরয়েডাইটিস রোগটা আবিষ্কার করেছিলেন। এবারে এই থাইরয়েডাইটিসটা কি করে হয় তার আগে একটা টার্ম জানতে হবে, সেটা হলো অটো ইমিউন। অটো ইমিউন কি, আমাদের বডিতে অ্যান্টিজেন রয়েছে, মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। সেই বডিতে তৈরি হওয়া অ্যান্টিবডি যদি অ্যান্টিজেনের সাথে রিয়াকশান করে আমাদের শরীরের কোনো অংশে ক্ষতি করে এবং তার জন্য যে ডিজিজ হয়ে থাকে তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। তো হাশিমোটোস থাইরয়েডাইটিস সেই একরকম অটো ইমিউন ডিজিজ, মানে অটো ইমিউন থাইরয়েডাইটিস। দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে এই হাশিমোটোস থাইরয়েডাইটিসের চান্স অনেকটাই বেশি, বলা চলে ছেলেদের রেসপেক্টে 15 থেকে 20 গুণ বেশি। এই হাশিমোটো থাইরয়েডাইটিসের কিন্তু আরেকটা নাম আছে, নাম হলো কি স্ট্রুমা লিম্ফোমেটোসা। তার আগে জানতে হবে এই স্ট্রুমা নাম মানে কি। এই স্ট্রুমা মানে হলো গয়টার। গয়টার কি, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড এখানে রয়েছে এটা যদি বড় হয়ে যায় সেই এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। এখন এই স্ট্রুমা কিন্তু একটা রিভার, বুলগেরিয়ার একটা রিভার হলো এই স্ট্রুমা। তো এই স্ট্রুমার চারপাশে মানে এই রিভারের চারপাশে জায়গাগুলোতে দেখা গেছিল এই হাশিমোটোস থাইরয়েডাইটিস হয়ে থাকে, তাই এর জন্য এই স্ট্রুমা লিম্ফোমেটোসা নামটা দেওয়া হয়েছে। এই হাশিমোটোস থাইরয়েডাইটিসে কি হয়ে থাকে সেটা হলো, যেহেতু ইনফ্লামেশন সেহেতু প্রচণ্ড ব্যথা হবে, তাহলে পেনফুল একটা কন্ডিশন হবে এবং সেখানে আঙুল দিয়ে চাপ দিলে প্রচণ্ড ব্যথা হবে এবং গ্ল্যান্ড যেহেতু গয়টার আর কি, মানে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাকে এখানটায় এবং এটা একটা ডিফিউজ মানে অনেকটা জায়গা জুড়ে এই থাইরয়েডের এনলার্জমেন্ট হয়ে থাকে। কারণ থাইরয়েডের এনলার্জমেন্টটা একটা জায়গায় হতে পারে, মানে ফোকাল হতে পারে বা মাল্টিপল জায়গা থেকে হতে পারে, আরেকটা হতে পারে গোটা থাইরয়েড গ্ল্যান্ড জুড়ে। তো এক্ষেত্রে একটা ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাকে। পেশেন্ট যখন একেবারে প্রথম দিকের ফেজে আসে তখন থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন প্রোডাকশন অনেক বেশি হয়ে থাকে এবং পেশেন্টের একটা টক্সিক লুক থাকে। তো থাইরোটক্সিক লুক থাকে এবং সেটা মেনলি 2 টাইপের হরমোন থাকে থাইরয়েড গ্ল্যান্ডে, একটা হলো T3 এবং একটা হলো T4। এই যে টক্সিকোসিসটা হয় তাকে বলা হয় T4 টক্সিকোসিস এবং এই টক্সিকোসিসটা যখন আস্তে আস্তে কমতে থাকে তখন সেটা ইউথাইরয়েড স্টেটে যায়, মানে হলো নর্মাল একটা স্টেটে যেখানে আলটিমেটলি T3 এবং T4 হরমোনের লেভেলটা নর্মাল থাকে। তারপরে যখন ইনফ্লামেশনের পরে পরবর্তীকালে ফাইব্রোসিস হয় তখন দেখা যায় যে T3 এবং T4 লেভেল ফল করে গেছে এবং সেটা হাইপোথাইরয়েড স্টেটে চলে গেছে। এবং অনেক সময় ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের অটো ইমিউন ডিজিজের সাথে কিন্তু এই হাশিমোটোস থাইরয়েডাইটিস অ্যাসোসিয়েটেড থাকে এবং হেপাটোস্প্লিনোমেগালি পাওয়া যেতে পারে, মানে লিভার এবং স্প্লিনটা কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বড় পাওয়া যেতে পারে এই হাশিমোটোস থাইরয়েডাইটিসের ক্ষেত্রে। সবথেকে বড় প্রবলেম যেটা সেটা হলো, আমি ওই বলছিলাম না একটা থাইরয়েড রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, তো সেখানে আমি ক্যান্সার নিয়ে 2-1টা আলোচনা করেছি থাইরয়েড ক্যান্সার নিয়ে। তো এই যে হাশিমোটোস থাইরয়েডাইটিস, সেই হাশিমোটোস থাইরয়েডাইটিস কিন্তু প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমার জন্য একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে একটা রিস্ক ফ্যাক্টর। ইনভেস্টিগেশন কি করবে, ইনভেস্টিগেশনে আমাদের তো থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, T3 T4 TSH যাচাই করবে, এছাড়া থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট অবশ্যই জরুরি এবং FNAC করতে হবে। এবারে চলে আসি ট্রিটমেন্ট কি করব। যেহেতু হাশিমোটোস থাইরয়েডাইটিস লেট ফেজে গিয়ে হাইপোথাইরয়েড স্টেটে হয়ে যায়, মানে T3 T4 লেভেলটা ফল করে, তাই আমাকে L-থাইরক্সিন থেরাপি দিতে হবে। ইনফ্লামেশন কমানোর জন্য আমরা প্রেডনিসোলোন জাতীয় স্টেরয়েড ড্রাগ ইউজ করে থাকি।
যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে যদি হাশিমোটোস থাইরয়েডাইটিস ম্যানেজমেন্ট ঠিকঠাক না হয় এবং পেশেন্ট যদি ডিসকমফোর্ট ফিল করে বা পেশেন্টের অন্যান্য রকমের যদি কোনো সমস্যা তৈরি হয়, তখন সেক্ষেত্রে সাবটোটাল থাইরয়েডেক্টমি করা হয়ে থাকে। মানে থাইরয়েডের কিছুটা অংশ রেখে বাকি পুরোটা বাদ দিয়ে দেওয়া হয়, সেটা হলো সাবটোটাল থাইরয়েডেক্টমি। এবারে চলে আসি পরবর্তী থাইরয়েডাইটিসের ব্যাপার নিয়ে, সেটা হলো ডি কোয়ারভ্যান থাইরয়েডাইটিস। এই থাইরয়েডাইটিসের পুরো নাম হলো ডি কোয়ারভ্যান সাবঅ্যাকিউট গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস। এবং অবশ্যই এটা যেহেতু ডি কোয়ারভ্যান্স থাইরয়েডাইটিস, সেহেতু এই ডি কোয়ারভ্যান্সটা কে সেটা আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। মাইজিন্ড বলে যিনি ডাক্তার ছিলেন, তিনি 1895-এ এই থাইরয়েডাইটিসের ফার্স্ট ডিসক্রিপশন করেছিলেন, কিন্তু সেই টাইমে বাকি থাইরয়েডাইটিসের থেকে এই থাইরয়েডাইটিস যে কতটা আলাদা সেটা কিন্তু তিনি ডিফারেন্সিয়েট করতে পারেননি। 1904-এ ফ্রিজ ডি কোয়ারভ্যান ফার্স্ট এই থাইরয়েডাইটিসকে বাকি থাইরয়েডাইটিসগুলো থেকে আলাদা করলেন এবং তার নাম অনুসারেই এই ডি কোয়ারভ্যান থাইরয়েডাইটিস নামটি হয়েছে। এই টাইপের থাইরয়েডাইটিস পুরোপুরিভাবে ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে। দুটো টাইপের মেন ভাইরাস আমরা জানি, সেটা হলো কক্সস্যাকি ভাইরাস আর একটা হলো মামস ভাইরাস। মামস ভাইরাস নামের সাথে আপনারা অনেকাংশেই পরিচিত, কিন্তু বাকি যে ভাইরাসটার কথা বললাম সেই ভাইরাসটার নামটা অনেকেরই শোনা থাকবে না। তো এই দুটো ভাইরাল ইনফেকশনের জন্যই কিন্তু এই ডি কোয়ারভ্যান সাবঅ্যাকিউট গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস হয়ে থাকে। এবং এটা অবভিয়াসলি যেহেতু ইনফ্লামেশন সেহেতু প্রচণ্ড পেনফুল হবে এবং এখানে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হবে, মানে ডিসিজ অনেকটা হাশিমোটো থাইরয়েডাইটিসের প্রেজেন্টেশনের মতনই হবে। কিন্তু অদ্ভুতভাবে এই থাইরয়েডাইটিস কিন্তু মেয়েদের ক্ষেত্রেই কমন। ইনভেস্টিগেশন মোটামুটিভাবে হাশিমোটোস থাইরয়েডাইটিসের মতনই, মানে আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট দিতে হবে এবং প্রথম দিকে T3 T4 লেভেল কিন্তু ট্রানজিয়েন্টলি বাড়বে, হাই থাকবে, পরে ওটা নর্মাল আসতে পারে এবং এফএনএসি করতে হবে। ডি কোয়ারভ্যান থাইরয়েডাইটিস কিন্তু সেলফ লিমিটিং, মানে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে মেডিসিনের মাধ্যমে। এক্ষেত্রে কোনো সার্জারির এই মুহূর্তে কোনো রোল বইয়ের কোথাও বলা নেই। বলা হচ্ছে যে প্রেডনিসোলোনের কোর্স মোটামুটি 7 থেকে 10 দিন দিলে এই থাইরয়েডাইটিস থেকে রিকভারি সম্ভব। লাস্ট যে থাইরয়েডাইটিস নিয়ে বলবো সেটা হলো রিডেলস থাইরয়েডাইটিস। এর আরেকটা নাম হলো উডি থাইরয়েডাইটিস। উডি মানে নামটা শুনে বুঝতেই পাচ্ছেন যে কাঠের মতন শক্ত থাইরয়েড গ্ল্যান্ড হয়ে যাবে ইনফ্লামেশনের ফলে, নামের মধ্যেই বোঝা যাচ্ছে। তো তার আগে জেনে নেই এই রিডেলস এই ব্যাপারটা সম্পর্কে কি বলেছিলেন। বার্নহার্ড রিডেলস 1896-এ একটা পাবলিকেশানে এই রিডেলস থাইরয়েডাইটিস তুলে ধরেন এবং সেখানে তিনি এটা বলেছেন যে এটা এতটাই শক্ত যে চারপাশের স্ট্রাকচারগুলোকে ধরে একটা উডি ফিলিংস তৈরি করে থাকে এবং সেই কারণেই একে উডি থাইরয়েডাইটিসও বলা হয়ে থাকে। এই রিডেলস থাইরয়েডাইটিসের ইনসিডেন্স রেট অনেকটাই কম, 0.06%। তবে বাকি দুটো থাইরয়েডাইটিসে যে ফিমেলদের ক্ষেত্রে কমন বলেছিলাম, অদ্ভুতভাবে এই রিডেলস থাইরয়েডাইটিস কিন্তু ছেলেদের ক্ষেত্রে কমনলি আমরা দেখতে পাই। এই স্টোনি হার্ট কনসিস্টেন্সির জন্য অনেক সময় আমাদের এই ক্যারোটিড পালস তাকে মনে হয় যে আমরা ফিল করতে পারছি না, মানে অ্যাবসেন্স অফ ক্যারোটিড পালস। তো এর একটা সাইন রয়েছে, এই সাইনটাকে বলা হয় এটাকে বেরিস সাইন, যেখানে ক্যারোটিড পালসেশনটা বোঝা যায় না, যেটা একমাত্র রিডেলস থাইরয়েডাইটিসের ক্ষেত্রে অনেকাংশে আমরা লক্ষ্য করি। এর কনসিস্টেন্সিটা এমন টাইপের যে অনেকটা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অফ থাইরয়েডের মতো ফিল দিয়ে থাকে। তাই আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাকে রুল আউট করবার জন্য এর এফএনএসি করতে হবে এবং তার সাথে সাথে T3 T4 TSH অ্যাসেস করতে হবে এবং এক্ষেত্রে T3 T4 লেভেল কম থাকে, মানে হাইপোথাইরয়েড স্টেটে থাকে বাকি দুটো রেসপেক্টে। যেহেতু ফাইব্রোসিস হয়, মানে ইনফ্লামেশনের জন্য ফাইব্রোসিস হয়, তো আমাদের অনেক সময় কি হয়, শ্বাসের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে প্রয়োজনে ইসমাসেক্টমি করা হয়ে থাকে, মানে দুটো থাইরয়েড গ্ল্যান্ডের মাঝে একটা কানেকশান আছে, সেই কানেকশানটাকে কেটে দেওয়া হয়। তো টোটাল থাইরয়েডেক্টমি বা সাবটোটাল বা নিয়ার টোটাল থাইরয়েডেক্টমির কোনো রোল নেই। ইনফ্লামেশন কমানোর জন্য আমরা স্টেরয়েড থেরাপি করতে পারি এবং যেহেতু হাইপোথাইরয়েড স্টেটে থাকে আমাকে এল থাইরক্সিন থেরাপি করতে হবে।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। একটা নতুন টাইপের জিনিস সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে থাইরয়েডের কত রকম ডিজিজ হতে পারে। আজকের এই ভিডিওটা শুধু ইনফ্লামেশন নিয়ে আলোচনা করেছি, বাট মোটামুটি 6 থেকে 8 মাস আগে যে থাইরয়েডের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে মোটামুটি থাইরয়েডের ডিজিজ নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম। তো আপনারা গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।